হ্যালো বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। এনিটাইম স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে আমি ফাতেমা জিন্নাত মাইশা তোমাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, বাসায় বসে সহজভাবে অ্যাকাউন্টিং বোঝার সহযোগিতা পাওয়ার জন্য তোমরা আমার এই চ্যানেলটির সাথে যুক্ত থাকো। এই চ্যানেলে অ্যাকাউন্টিং এর যাবতীয় সকল ধরনের প্রশ্নের সমাধান নির্ভুলভাবে করে দেওয়ার চেষ্টা করি। তাই এই ধারাবাহিক ক্লাসগুলোর ডেইলি আপডেট পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। তো আজকে আমি পড়াবো এসএসসি হিসাব বিজ্ঞান রেওয়ামিল অধ্যায়ের চট্টগ্রাম বোর্ড 2024-এর 9 নং অঙ্কটি। প্রথমে এখানে আমি প্রশ্নটা তুলে নিয়েছি। দেখো, বলা হচ্ছে নুহান এন্ড ব্রাদার্স এর 2022 সালের 31শে ডিসেম্বর তারিখের উদ্ধৃতগুলো এখানে নিচে দেওয়া আছে। আমাদেরকে দেওয়া হচ্ছে প্রদেয় বিল 50,000 টাকা, ভাড়া 2,300 টাকা, রপ্তানি শুল্ক 3,700, অর্থাৎ যেটা আমরা রপ্তানি করে আনতে আমাদের থেকে রপ্তানি করার জন্য আমাদের যে শুল্ক বা খরচ বহন করতে হয় সেটা হচ্ছে রপ্তানি শুল্ক। মজুরি 6,500 টাকা, বিক্রয় 74,000 টাকা, ক্রয় 60,000 টাকা, মূলধন 1,50,000 টাকা, বিনিয়োগের সুদ 6,000 টাকা, প্রাপ্য বিল 30,000 টাকা, 15% ব্যাংক ঋণ 2 লক্ষ টাকা, সুনাম 1,90,000 টাকা, নগদ তহবিল 32,500 টাকা, 12% বিনিয়োগ 50,000 টাকা, ট্রেডমার্ক 1,05,000 টাকা। তো বন্ধুরা, এখন আমাদেরকে কোশ্চেন দেওয়া আছে, আমরা ধাপে ধাপে এগুলো কিন্তু সলভ করবো। আমাদেরকে কতে বলা হচ্ছে নুহান এন্ড ব্রাদার্স এর অদৃশ্যমান সম্পদের পরিমাণ নির্ণয় করো। কিন্তু তিন ধরনের হয়ে থাকে: দৃশ্যমান সম্পদ, অদৃশ্যমান সম্পদ এবং প্রাকৃতিক সম্পদ। দেখো, অদৃশ্যমান সম্পদ কোনগুলা? অদৃশ্যমান সম্পদ হচ্ছে যেগুলো দৃশ্যমান নয়, অর্থাৎ যেগুলো দেখা যায় না, ধরা যায় না বা ছোঁয়া যায় না, শুধুমাত্র সেগুলো স্থায়িত্ব কি করা যায়? অনুভব করা যায়। যেমন আমরা এখানে দেখি সুনাম, ঠিক আছে? সুনাম, দেখো তোমার ব্যবসা প্রতিষ্ঠানের সুনাম আছে, এটা তোমার জন্য সম্পদ, ঠিক আছে? কিন্তু এটা কোন ধরনের সম্পদ? এটা কি সুনামকে তুমি কখনো দেখতে পারবে? কিন্তু কখনো দেখতে পারবে না, তাই এটা কি হবে? অদৃশ্যমান সম্পদ। তাহলে আমরা প্রথমে লিখবো সুনাম 1,90,000। এরপরে আমাদের অদৃশ্যমানের মধ্যে আছে ট্রেডমার্ক। ট্রেডমার্কটাও কিন্তু অদৃশ্যমান সম্পদ, অর্থাৎ যে সম্পদটাকে আমরা দেখতে পারি না, স্থায়িত্ব তুমি কি করতে পারবে? অনুভব করতে পারবে। যেমন ট্রেডমার্ক 1,05,000। আমরা এখন এগুলোকে যোগ করি, 2,95,000। তো বন্ধুরা, এটাই হচ্ছে আমাদের 9 কয়ের উত্তর। বন্ধুরা, এখন আমরা সমাধান করব 9 খ। 9 খটা আমাদেরকে বলা হয়েছে খতিয়ানের উদ্ধৃতগুলোর দ্বারা একটা রেওয়ামিল প্রস্তুত করার জন্য, ঠিক আছে? অর্থাৎ এই যে আমাদেরকে এগুলো দেওয়া আছে, এখান থেকে আমরা কি বের করব? রেওয়ামিল বের করব। রেওয়ামিল বের করা মানে ডেবিট ক্রেডিট বের করে। এখানে আমি সুন্দর করে একটা ছক এঁকেছি। আমি প্রথমে প্রতিষ্ঠানের নাম দিয়েছি, তারপর রেওয়ামিল করছি সেটা লিখেছি, তারিখ দিয়েছি, ক্রমিক নং দিয়েছি, হিসাবের শিরোনাম, এখানে শুধু হিসাবের শিরোনামটা বসবে, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ব্যাস। সুন্দরভাবে তোমরা বক্স করে এটা করে ফেলবে। তো এখন আমরা ধাপে ধাপে করব। ক্রমিক নং মানে হচ্ছে 1 2 3 4। ওকে, তো আমরা ফার্স্টে 1 লিখবো। আমাদেরকে দেওয়া হচ্ছে প্রদেয় বিল। তার আগে বন্ধুরা, আমরা একটু জেনে নিই যে ডেবিট পাশে কি কি বসে আর ক্রেডিট পাশে কি কি বসে, ঠিক আছে? ডেবিট পাশে যেসব জিনিস বসে সেগুলো হচ্ছে সম্পদ, ব্যয়, উত্তোলন, ঠিক আছে? আর ক্রেডিট পাশে কি কি বসে? দায়, আয়, মালিকানা সত্ত্ব। আমরা দেখতে পাচ্ছি ডেবিট পাশে বসে সম্পদ, ব্যয়, উত্তোলন, ক্রেডিট পাশে বসে দায়, আয়, মালিকানা সত্ত্ব। ওকে, এখন আমরা এটার উপর বেস করে কিন্তু করব। এখন দেখো, আমাদেরকে বলা আছে প্রদেয় বিল। প্রদেয়ের মধ্যে আমরা বুঝে যেতে পারতেছি যে এটা আমাদের জন্য দায়। তাহলে দায় কোথায় বসে? ক্রেডিট পাশে বসে, 50,000 টাকা। এরপর আসো 2 নং, ভাড়া। ভাড়া আমাদের জন্য কিন্তু ব্যয়, ঠিক আছে? তো ব্যয় কোথায়, কোন পাশে বসে? ডেবিট পাশে বসে, 2,300।
3। রপ্তানি শুল্ক, রপ্তানি শুল্ক কিন্তু আমাদের জন্য কি ব্যয়, ঠিক আছে। কোন পাশে বসবে ব্যয় হলে? ডেবিট পাশে, 3700। 4 দেওয়া আছে মজুরি, মজুরিও কিন্তু আমাদের জন্য কি ব্যয়, কারণ আমি শ্রমিককে কি দিচ্ছি, তার শ্রমের বিনিময়ে কি দিচ্ছি, অর্থ দিচ্ছি আমার প্রতিষ্ঠানে কাজের জন্য, সেটা অবশ্যই আমার জন্য ব্যয়, তাহলে মজুরি। যেহেতু ব্যয়, কোন পাশে বসবে? ডেবিট পাশে। কত হাজার টাকা? 6500। 5 বিক্রয়, বিক্রয় মানে কি? বিক্রয় করলে আমার প্রতিষ্ঠানে কি হবে? আয় হবে, এটা একদমই ইজি। আয় হলে কোথায় বসবে? ক্রেডিট পাশে বসবে, আমরা লিখবো বিক্রয়। কত হাজার টাকা? 60,000, 74,000 টাকা। এবার আসো ক্রয়, ক্রয় করলে কি হবে? আমি যেহেতু আমার প্রতিষ্ঠানের জন্য কি করব, ক্রয় করব, অবশ্যই আমি টাকাটা দিয়ে দিচ্ছি, যেহেতু আমার থেকে টাকা চলে যাচ্ছে, তাহলে এটা ব্যয় হবে। ব্যয় কোথায় বসে? ডেবিট পাশে বসে, লিখবো 6 ক্রয়। ডেবিট পাশে বসবে 60,000 টাকা। 7 মূলধন, মূলধন হচ্ছে মালিকের অর্থ, ঠিক আছে। মালিক ব্যবসার জন্য যে অর্থটা বিনিয়োগ করে সেটাকে আমরা মূলধন বলে থাকি। এখন এই যে মূলধন, এটা কিন্তু মালিকানা সত্ত্বের একটা অংশ, তাহলে এটা কোন পাশে বসার কথা? ক্রেডিট পাশে বসার কথা না? 1,50,000। 8 বিনিয়োগের সুদ, বিনিয়োগ কিন্তু আমাদের জন্য সম্পদ, ঠিক আছে, টাইপস অফ সম্পদের মধ্যে পড়ে এটা। তো এই যে বিনিয়োগ করি আমি, কোথাও একটা টাকা আমি ইনভেস্ট করতেছি কোনো একটা সম্পদে, তো এই যে ইনভেস্ট করা আমার টাকা, টাকা যদি আমি ইনভেস্ট করি, তারা আমাকে একটা সুদ দিবে, একটা নির্দিষ্ট পরিমাণ সুদ দিব, এটা কিন্তু আমি কিন্তু ডেইলি বা মাসে মাসে কি পাচ্ছি? আয় পাচ্ছি, তাহলে বিনিয়োগের সুদ কি হবে? আয় হবে না? কত হাজার টাকা? 6,000 টাকা। আয় কোথায় বসে? ক্রেডিট পাশে বসে। 9 প্রাপ্য বিল, যেহেতু প্রাপ্য, প্রাপ্য মানে আমরা কি বুঝি? দেনাদার বা প্রাপ্য হিসাব, তাহলেও ওটা কি আমাদের জন্য চলতি সম্পদ না? তাহলে সম্পদ কোন পাশে বসে? ডেবিট পাশে বসে। কত হবে? 30,000 টাকা। 10 15% ব্যাংক ঋণ। দেখো বন্ধুরা, আমি যেহেতু ব্যাংক থেকে ঋণ নিচ্ছি, যখনই আমরা ঋণ নিই আমাদের দায় সৃষ্টি হয়, তাহলে দায় কোথায় বসে? ক্রেডিট পাশে বসে। এগুলো কিন্তু খুব ইজি, তোমরা জাস্ট একটু আইডেন্টিফাই করতে হবে কোনটা দায়, কোনটা আয়, কোনটা ব্যয়, কোনটা সম্পদ, ঠিক আছে। এগুলো আইডেন্টিফাই করার কোনো ব্যাপার না। সুনাম, আমরা বলছি সুনাম সম্পদ, খুবই ইজি। সম্পদ কোন পাশে বসে? ডেবিট পাশে। কত হাজার টাকা? 1,90,000। 12 নগদ তহবিল, এই যে নগদ একটা তহবিল, ঠিক আছে, এটা কিসের তহবিল? ফান্ডটা কিসের? নগদের। নগদ কি? টাকা, তাই না? তাহলে টাকা আমাদের জন্য টাইপস অফ সম্পদ না? তাহলে এটা কিসে বসবে? ডেবিট পাশে। তাহলে কত হাজার টাকা? 32,500। 13 12% বিনিয়োগ, আমি আগেই বলেছি বিনিয়োগ আমাদের জন্য টাইপস অফ সম্পদ, ঠিক আছে। কোন পাশে বসার কথা? ডেবিট পাশে বসার কথা। 50,000। 14 ট্রেডমার্ক, ট্রেডমার্ক একটা সম্পদ। এখন আমরা কি করব? দুই পাশটা মিলে কিনা দেখবো, এটাও যোগ করব, এটাও যোগ করব, যোগ করে কত আসে? যোগ করলে আমাদের আসে 4,80,000। ক্রেডিট পাস যোগ করলে আমাদের আসে 4,80,000। এটাই হচ্ছে আমাদের 9 এর ক্ষয়ের উত্তর।
গতে আমাদের কি বলা হয়েছে, উপযুক্ত উদ্ধৃতগুলোর আলোকে নুহান এন্ড ব্রাদার্স এর মুনাফা জাতীয় আয় আর ব্যয়ের পরিমাণটা নির্ণয় করতে। ওকে, তার আগে আমরা জানবো মুনাফা জাতীয় আয়টা কি। যে আয়ের টাকার পরিমাণ কম এবং যে আয় 1 বছরের মধ্যেই হয় তাই কিন্তু আমরা মুনাফা জাতীয় আয় বলি। ঠিক সেম ভাবে মুনাফা জাতীয় ব্যয়ের ক্ষেত্রে একই, টাকার পরিমাণ কম হবে এবং সময় বা মেয়াদের পরিমাণও কি কম, 1 বছর বা তার চেয়েও কম। হ্যাঁ, তো আমরা দেখি এখানের মধ্যে আমরা যদি প্রথমে মুনাফা জাতীয় আয় নির্ণয় করি, আচ্ছা আমাদের বিক্রয়, এই বিক্রয়টা কিন্তু আমাদের 1 বছরের মধ্যে হয়ে যায়, এটার অ্যামাউন্ট এত বেশিও হয় না, ৭৪,০০০। এরপর হচ্ছে বিনিয়োগের সুদ, ৬,০০০। ৮০,০০০। আমাদের কিন্তু আর মুনাফা জাতীয় হয়নি। এরপর আমরা মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করব। যেহেতু এখানে বিক্রয় আসছে, এখানে কি আসবে, ক্রয় আসবে। কত হাজার টাকা, ৬০,০০০ টাকা। এরপর আসো ভাড়া, ২,৩০০। রপ্তানি শুল্ক, ৩,৭০০। মজুরি, ৬,৫০০। ৭২,৫০০ টাকা। তো মুনাফা জাতীয় আয়ের পরিমাণ হচ্ছে ৮০,০০০ টাকা, মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে ৭২,৫০০ টাকা। এটা হচ্ছে আমাদের গয়ের উত্তর। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আগামীকাল আমি ইনশাল্লাহ চট্টগ্রাম ২০২৪-এর আর্থিক বিবরণী অধ্যায়ের ১ নং অঙ্কটি নিয়ে আসবো। তো তোমাদের কাজ হচ্ছে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখা, যাতে আমি যখনই তোমাদের জন্য ভিডিও আপলোড করি তোমরা যাতে সেই ভিডিও পেয়ে তোমাদের যে কোনো সমস্যার সমাধান পেয়ে যেতে পারো। এবং তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তোমাদের সমস্যার কথা, যাতে আমি সেটা দেখে তোমাদের সমস্যার সমাধান করে দিতে পারি এবং সেই অনুযায়ী ক্লাস নিয়ে আসতে পারি। তো ঠিক সময় দেখা হচ্ছে ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।